নিজের বাবার বন্ধুর থেকে বিয়ের প্রস্তাব পেয়ে চমকে উঠল মান্তাসা। ঘৃণায় তার গা গুলিয়ে উঠল। ভিন্ন দিকে থাকা আবু সুফিয়ানের উপর যেন এর কোনো প্রভাব পড়ছে না। তিনি বেশ আয়েসি ভঙ্গিতে বললেন, যে প্রস্তাবটা দিলাম সেটা একটু ভেবে দেখতে পারো। আমার কাছে থাকলে তুমি খারাপ থাকবে না। মান্তাসার ভীষণ রাগ হচ্ছিল। ইচ্ছা করছিল এই পাজি লোকটার মাথা মেরে ফাটিয়ে দিতে, কিন্তু পারল না, কারণ তার নিজের মা এই লোকটার প্রস্তাবে আহ্লাদে আটখানা হয়ে গেছে, অথচ সে চাইছে ব্যাপারটা কোনোভাবে পাশ কাটিয়ে যেতে। মান্তাসার মা মঞ্জুয়ারা বেগম আবু সুফিয়ানের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, আপনার প্রস্তাবটা শুনে অনেক খুশি হলাম। মান্তাসার বাবার মৃত্যুর পর কি অকুল পাথারে না পড়েছে। আপনি না থাকলে আমরা দুই মা মেয়ে যে কোথায় ভেসে যেতাম। বুদ্ধিমতী মান্তাসা বুঝল, এখন ব্যাপারটা তাকেই নিয়ন্ত্রণ করতে হবে, নচেত তার মা বড্ড বাড়াবাড়ি করে ফেলবে। এমন ভাবনা থেকে সে মঞ্জুয়ারা বেগমের কাছে গিয়ে বলল, মা এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। তোর আবার কি কথা? দেখছিস না আমি তোর আঙ্কেল, না মানে হবু বরের সাথে জরুরি কথা বলছি। আবু সুফিয়ান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, যান শুনে আসুন আপনার মেয়ে কি বলবে। মঞ্জুয়ারা বেগম মুস্কি হেসে উঠে দাঁড়ালেন। মান্তাসা নিজের মাকে একটু দূরে টেনে নিয়ে এসে বলে, এই বিয়ে আমি করতে পারবো না মা। মঞ্জুয়ারা বেগম খানিক রাগী সুরে বলেন, কেন, কি সমস্যা তোর এই বিয়ে করতে? সুফিয়ান আঙ্কেল আব্বুর বন্ধু মা। তাতে কি, বন্ধু বলে তো আর লোকটা তোর বাবার বয়সী না, মাত্র 33 বছর বয়স। জানি না কিভাবে এই লোকের সাথে তোর বাবার বন্ধুত্ব হলো। এমন আভিজাত্যপূর্ণ ধনী বন্ধু পাওয়া তো চারটিখানি কথা নয়। দেখলি না তোর বাবার মৃত্যুর পর কিভাবে লোকটা আমাদের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। উনি আমার থেকে অনেক বড় মা। এমন ভাব করছিস যেন তুই কচি খুকি। 19 বছর তো হলো তোর, এখন বলিস না যে বিয়ের বয়স হয়নি। মান্তাসা কিছুতেই তার মাকে বোঝাতে পারল না যে বিয়েতে তার মোটেও মত নেই। মঞ্জুয়ারা বেগম নিজের মতো অদ্ভুত যুক্তি দাঁড় করাতে লাগলেন। মান্তাসা বুঝল তার মাকে বুঝিয়ে লাভ নেই। এমনিতেই মঞ্জুয়ারা বেগম বেশ লোভী স্বভাবের মহিলা। তার ওপর আবু সুফিয়ান যেভাবে টাকা পয়সা এবং দামি উপহার দিয়ে তার মন জয় করেছে, তাতে তিনি সম্পূর্ণরূপেই তার কৃতদাসীতে পরিণত হয়েছেন। এসব কিছু বজায় রাখতে মান্তাসাকে কোরবানি দিতে তিনি দুবার ভাববেন না। তাই মান্তাসাকে এখন নিজের পথ নিজেকে বেছে নিতে হবে। মঞ্জুয়ারা বেগম মান্তাসাকে ফেলে রেখে আবু সুফিয়ানের কাছে গিয়ে দাঁড়ালেন। বেশ আলাপ জমালেন দুজনে। মান্তাসার কাছে তো এই আবু সুফিয়ান লোকটাকে আগে থেকে সুবিধার লাগতো না, এখন তা আরো বেশি অসুবিধার লাগছে। মান্তাসা কিছুক্ষণ বিরক্তি ভরে তাকিয়ে নিজের কক্ষে এসে দরজা বন্ধ করে দিল। মান্তাসা ঘরে বসে ভাবতে লাগলো, তার সাজানো গোছানো জীবনটা কি করে হঠাৎ এলোমেলো হয়ে গেল। বাবার অতি আদরের মেয়ে ছিল মান্তাসা, এক কথায় পাপা কি পরি। বাবা বেঁচে থাকতে ভীষণ আড়ম্বরতার সাথে জীবন কাটিয়েছে। জীবনে দুঃখ কষ্টের কোনো ছিটে ফোঁটা ছিল না, কিন্তু বাবার অকাল মৃত্যুতে তার জীবনে যেন অমাবস্যা নেমে এসেছে। মৃত্যুর পূর্বেই মান্তাসার বাবা আরিফুল হক বিপুল দেনায় ডুবেছিলেন। তার মৃত্যুর পূর্বেই তার গড়ে তোলা হক এন্টারপ্রাইজ দেউলিয়া হয়ে পড়ে। সেই শোকে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় আরিফুল হকের। এরপর মান্তাসা ও তার মায়ের পথে বসার জোগাড় হয়, কিন্তু এমন সময় আবু সুফিয়ান নামক লোকটা তাদের ঢাল হয়ে দাঁড়ায়। হক এন্টারপ্রাইজকে দেউলিয়া অবস্থা থেকে টেনে তোলেন। বর্তমানে তিনি এর হর্তাকর্তা। লোকমুখে গুঞ্জন তিনি এই কোম্পানির নামও পাল্টে নিজের নামে রাখবেন। মান্তাসার ভীষণ রাগ হয় এসব শুনে, কারণ তার মনে হয় এই আবু সুফিয়ান লোকটা একদম সুবিধার নয়। না হলে কি এই লোকটার সাথে দেখা হওয়ার পরই তাদের অধপতন শুরু হয়? এই তো 2 বছর আগেও হক এন্টারপ্রাইজ রাজত্ব করেছে পুরো ঢাকা শহরে। তাদের শেয়ারের ধারে কাছে কেউ ছিল না, অথচ আবু সুফিয়ান যখন থেকে তার বাবার বিজনেস পার্টনার হয়েছে, তখন থেকেই কোম্পানির ডাউনফল শুরু। মাত্র 1 বছরে অর্ধেকের বেশি শেয়ার হাতছাড়া হয়, আর 2 বছরের মাথায় তো পুরোপুরি দেউলিয়া। মান্তাসার মনে হয়
এই লোকটাই পরিকল্পনা করে তার বাবাকে সর্বশান্ত করেছে, অথচ তার বাবা অন্ধের মতো বিশ্বাস করতে এই লোককে। মান্তাসা আজও বুঝতে পারে না মাত্র 2 বছরের পরিচয় কিভাবে এই লোকটা তার বাবার এত প্রাণপ্রিয় বন্ধু হয়ে উঠল। শেষ দিন পর্যন্ত তার বাবাই লোকটাকে অন্ধের মতো বিশ্বাস করত। মঞ্জু আরা বেগম অনেকক্ষণ যাবৎ আবু সুফিয়ানকে লক্ষ্য করছেন। লোকটা চুপচাপ কি যেন ভাবছে। মঞ্জু আরা ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু এই লোকের কোনো ভাব বোঝা দেয়। আবু সুফিয়ানের দৃষ্টি আকর্ষণ করতে তাই হালকা কেসে উঠলেন মঞ্জু আরা বেগম। আবু সুফিয়ান মঞ্জু আরা বেগমের দিকে পানি বাড়িয়ে দিয়ে বলে ওঠেন, এই নিন পানি খান। মঞ্জু আরা বেগম এক ঢোক পানি খেয়ে বলেন, তো কি ঠিক করলেন? আবু সুফিয়ান সন্দিহান স্বরে বলল, কোন ব্যাপারে? বিয়ের ব্যাপারে। আবু সুফিয়ান এবার গম্ভীর স্বরে বলে উঠলেন, আপনি আপনার মেয়েকে বোঝান, ওর মত না থাকলে এই বিয়েটা সম্ভব না, আর এতে আপনার কতটা লস নিশ্চয়ই বুঝছেন। মঞ্জু আরা বেগম কেঁপে উঠলেন। গ্রামের নিম্নবিত্ত পরিবারে জন্ম তার। জন্ম থেকে অভাব অনটন দেখে বড় হয়েছে। বিয়েও হয়েছিল একজন সাধারণ শ্রমিকের সাথে, তবে তার ভাগ্যে বুঝি রাজযোগ ছিল। তাই তো বিয়ের 2 বছরের মাথায় তার শ্রমিক স্বামী রাতারাতি বড়লোক হয়ে যায়, যাকে বলা যায় আঙুল ফুলে কলা গাছ হওয়া। শুনতে অবিশ্বাস্য লাগলো, আরিফুল হকের জীবনে সমৃদ্ধি রাতারাতি চলে এসেছিল। যদিও সেটা কিভাবে এসেছিল তা মঞ্জু আরা বেগমের অজানা, তবে তিনি এটা খুব ভালো করেই জানেন। তার স্বামী হক এন্টারপ্রাইজ গড়ে তোলার পর তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর তাদের মেয়ে মান্তাসার জন্ম তো হলো সোনার চামচ মুখে দিয়ে। মঞ্জু আরা বেগম ছোট থেকেই ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, আর ভাগ্যের ফেরে বিয়ের পরপরই এমন উচ্চতায় পৌঁছেও গেলেন। সারাটা জীবন যে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখেছেন, বিয়ের পর তা পূর্ণ হলো। এরপর জীবন তার সুখেই কেটেছে। তবে স্বামীর মৃত্যুর পর আবার যেন তার জীবনে সিঁদুরে মেঘের আগমন ঘটেছে। মঞ্জু আরা বেগম খুব ভালো করে জানেন, এখন যা অবস্থা তাতে যদি আবু সুফিয়ান তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে তাকে আবার আগের সে অভাবের দিনে ফিরে যেতে হবে। এখনও তার মনে পড়ে 5 ভাই বোনের সংসারে কত বেলা না খেয়ে থাকতে হয়েছিল। মঞ্জু আরা বেগম কিছুতেই সেই দিনে ফিরে যেতে চান না। তার জন্য যদি নিজের মেয়েকে কোরবানিও দিতে হয়, তাও তিনি 2 বার ভাববেন না। সেখানে তো শুধু এই লোকের সাথে বিয়ে দিতে হবে, এটা করা কোনো বড় ব্যাপার না। কিন্তু সমস্যাটা হলো তার মেয়েকে নিয়ে। এই মান্তাসা যে তার বাধ্য মেয়ে এমনটা নয়, চূড়ান্ত পর্যায়ে জেদি একটা মেয়ে। বাপ তো আদর দিয়ে মাথায় তুলেছে, এখন পরিস্থিতির জন্য তাকে নমনীয় হতে হয়েছে। কিন্তু নিজের জীবনের এত বড় সিদ্ধান্ত যে মেয়েটা মুখ বুজে মেনে নেবে না, এটা মঞ্জু আরা বেগম বেশ ভালো করেই জানেন। তাই এবার তাকে অন্য ছক কষতে হবে। তবে যে করেই হোক তিনি এই বিয়েটা দেবেনই। এজন্য তাকে যা করতে হয় করবেন, যতটা নিচে নামতে হয় নামবেন। প্রয়োজনে এই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মা হবেন, তবুও তিনি মান্তাসার বিয়ে আবু সুফিয়ানের সাথেই দেবেন। মান্তাসার রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় মঞ্জু আরা বেগম। মান্তাসা বিছানায় বসেছিল। মায়ের এমন কাণ্ড দেখে শটান বিছানা থেকে উঠে বসে। খানিক রাগী সুরে বলে ওঠে, তুমি এখানে কি করছো মা? যদি ভাবো আমাকে ব্ল্যাকমেল করে এই বিয়েতে রাজি করাবে, তো ভুল ভাবছো। আমি মরে যাব, তবু ওই লোকটাকে বিয়ে করব না। মঞ্জু আরা বেগম মান্তাসার কাছে এসে তার চুলের মুঠি টেনে ধরে। মান্তাসা ব্যথায় আর্তনাদ করে বলে, মা লাগছে, ছাড়ো আমায়। কিন্তু মঞ্জু আরা বেগম খেপে গিয়ে আরো জোরে চেপে ধরেন। হুমকি সুরে বলেন, শোন, তোর বাপ বেঁচে থাকতে অনেক রং ঢং করেছিস, এখন তা চলবে না। বিয়ে করবি না মানে? তুই করবি না, তোর ঘাড় করবে। ভেবেছিলাম ভালো কথায় তোকে রাজি করাবো, কিন্তু তুই তো ভালো কথা শোনার মেয়ে না। তাই প্রয়োজনে আমি যেভাবে পারি সেভাবে তোকে রাজি করাবো। মান্তাসার মাথায় জেদ চেপে বসে সে বলে, যদি তুমি আমাকে মেরেও ফেলো, তাও আমি ওই আবু সুফিয়ানকে বিয়ে করব না। মঞ্জু আরা বেগমের মাথায় রাগের পারদ বৃদ্ধি পায়। রাগে অন্ধ হয়ে যায় তিনি।
দিক বিদিক শূন্য হয়ে মান্তাসাকে শায়েস্তা করার উপায় খুঁজতে থাকেন। একটু দূরে ইস্ত্রি মেশিন দেখে ছুটে যান সেদিকে। মান্তাসা কিছু বুঝে ওঠার আগে তার হাতে চেপে ধরেন সেই ইস্ত্রি মেশিনটা। মান্তাসা ব্যথায় চিৎকার করে ওঠে। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জল। কান্না ভেজা গলায় বলে, আম্মু ছেড়ে দাও প্লিজ। মান্তাসার হাত অনেকটা পুড়ে যায়, তাও যেন দয়া সঞ্চার হয় না মঞ্জুয়ারা বেগমের নিঠুর মনে। মঞ্জুয়ারা বেগমের ক্রোধ যেন কিছুতেই কমার নয়। তিনি আরও জোরে ইস্ত্রি মেশিনটা চেপে ধরে বলেন, বিয়েতে কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে তোর আমি এমন হাল করব যার থেকে মৃত্যুও কম হয়ে যাবে। বলেই তিনি ছেড়ে দেন মান্তাসাকে। মান্তাসা ছাড়া পেতে ছুটে যায় বাথরুমে। পানি ঢালতে থাকে পোড়া জায়গায়। ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। মান্তাসা কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, এখন তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমাকে বাঁচার কোনো উপায় বলে দাও। মঞ্জুয়ারা বেগম ইস্ত্রি মেশিনটা সঠিক স্থানে রেখে বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকাতে হয় সেটা এই মঞ্জুয়ারা খুব ভালো করেই জানে। এবার দেখ মান্তাসা, আমি কিভাবে তোকে এই বিয়েতে রাজি করাই, কতটা জঘন্য উপায় অবলম্বন করি। মান্তাসা পোড়া হাত নিয়ে দুপুর থেকে নিজের কক্ষে বসে আছে। মঞ্জুয়ারা বেগম অনেকবার তাকে খেতে ডেকেছে, তবুও সে খেতে যায়নি। সারাটা দিন না খেয়ে আছে মেয়েটা। আর এখন তো সন্ধ্যা হয়ে এসেছে। এর মাঝে মঞ্জুয়ারা বেগম আবারও এলেন মান্তাসার কক্ষে। মান্তাসা রাগ করে বলল, আবার কেন এসেছ? আমি বললাম না আমি খাবো না, চলে যাও এখান থেকে। মঞ্জুয়ারা বেগম বলেন, শোন, আমি তোর বাপের মতো নই যে তোর মান ভাঙাতে আসবো। খেতে হলে খাবি, না হলে না খেয়ে মরবি। আমি তোকে অন্য কথা বলতে এসেছি। শোন, আমি বাইরে যাচ্ছি, আজ ফিরতে দেরি হবে। আমার একজন অতিথি আসবে আজ, তার খাতির যত্নে যেন কোনো ত্রুটি না থাকে। কে আসবে? মঞ্জুয়ারা বেগম বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ বের করে বলেন, তোকে তো এত কিছু জানতে হবে না, যা বলছি তাই করবি, না হলে তোর খবর আছে। বলেই তিনি মুখ ঘুরিয়ে চলে যান। মান্তাসা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এসে দরজাটা ভিড়িয়ে আবার রুমে গিয়ে শুয়ে পড়ে। একটু পর পেটে খিদে টান পড়ায় আর না খেয়ে থাকতে পারল না। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নিয়ে একটু মুখে দিল। খাওয়া শেষ করে উঠতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল। মান্তাসা আনমনে বলে উঠল, এখন আবার কে এলো? মায়ের বলা কথাগুলো মনে আসতেই বলল, তাহলে কি মায়ের সেই গেস্ট এসেছে? যাই গিয়ে দেখে আসি। মান্তাসা গেট খুলতেই দেখতে পায় একজন যুবক দাঁড়িয়ে তার দরজার সামনে, যাকে মোটেই সুবিধার লাগছিল না। মান্তাসা ভ্রুকুচকে ফেলে তাকে দেখে হালকা ঢোক গিলে বলে, কে আপনি? কাকে চান? এটা কি মঞ্জুয়ারা বেগমের বাড়ি? ওনার সাথে কিছু জরুরি প্রয়োজন ছিল। মান্তাসা যুবকটির চাহনি দেখেই বুঝলো সে সুবিধার না, তাই বলে উঠল, জি, কিন্তু উনি এখন বাসায় নেই, আপনি পরে আসেন। বলেই দরজা লাগাতে যাবে এমন সময় যুবকটি হাত দিয়ে দরজা আটকে দেয়। গায়ের জোরে বাড়ির ভেতরে প্রবেশ করে। মান্তাসা বলে ওঠে, আপনার তো সাহস কম নয়, জোর করে ঢুকে পড়ছেন কেন? আমি কিন্তু সিকিউরিটিকে ডাকবো। যুবকটি অট্ট হেসে বলে, ডাকবি, ডাক। ভয়ে মান্তাসার গলা শুকিয়ে যায়, তবুও সে ডেকে ওঠে, সিকিউরিটি, সিকিউরিটি। কিন্তু কেউ সাড়া দেয় না। মান্তাসা বুঝতে পারে বড় কোনো ঘাপলা আছে। ফোনটাও ঘরে ফেলে রেখেছে, তাই সে জলদি টেলিফোনের কাছে যেতে চায়। এমন সময় যুবকটি তার হাত টেনে ধরে। মান্তাসা অনুনয়ের সুরে বলে, দয়া করুন, আমার সাথে এমন করবেন না। যুবকটি যেন মান্তাসার এমন আকুতিতে মজা পাচ্ছিল, তাই তো অট্টহাসিতে ফেটে পড়ে। মান্তাসার কান্নার বেগ দ্রুত হয়। যুবকটি তার স্পর্শকাতর স্থানে হাত বোলাতে থাকে। মান্তাসার ভীষণ ঘৃণা হচ্ছিল তখন। যুবকটি নিজের শার্ট খুলতে থাকে। মান্তাসা ছটফট করতে থাকে। যুবকটি মান্তাসার মুখের সামনে একটু রুমাল ধরে। ধীরে ধীরে মান্তাসার চোখ বুজে আসে। জ্ঞান ফিরতেই নিজেকে বিছানায় আবিষ্কার করে মান্তাসা। তার শরীরে পোশাকের কোনো ছিটে ফোঁটা নেই। নিজের দিকে তাকিয়ে শিউরে ওঠে মান্তাসা। সে বুঝতে পারে যা হবার হয়ে গেছে। বিছানার চাদর দিয়ে নিজেকে আবৃত করে ফুঁফিয়ে কেঁদে ওঠে মেয়েটা। কিছুক্ষণ আগেও তার সাথে কি ঘটে গেছে
সেটা কিছুতেই মনে পড়ছে না। জ্ঞান হারানোর পর আর কোনো কথা তার মনে নেই। এরই মধ্যে তার কক্ষে ছুটে আসে কয়েকজন পাড়া প্রতিবেশী। মান্তাসা হতবাক হয়ে তাদের দিকে তাকায়। সবাই তার দিকে কেমন জানি নজরে তাকিয়েছিল। মান্তাসা বুঝতে পারছিল না সবার এহেন দৃষ্টির কারণ। হঠাৎ করেই পাশের বাসার মনিউল ইসলাম বলে উঠলেন, তোমাকে তো আমরা ভালো মেয়ে বলেই জানতাম, এখন একই রূপ দেখছি। মান্তাসা হতবিহ্বল দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ পরেই সাবিহা খাতুন নামক আরেকজন বলেন, বাপ তো দেউলিয়া হয়ে মরেছে, তাই এখন খরচ চালানোর জন্য নিজেকে বেচে দিয়েছে এই মেয়ে। সবগুলো কথা মান্তাসার বুকে তীরের মতো বিচ্ছিল। মান্তাসার সইতে না পেরে বলে ওঠে, এসব কি জঘন্য কথা বলছেন আপনারা? আল্লাহর দোহাই লাগে, চুপ করেন। তুমি করলে দোষ নেই, আর আমরা বললেই দোষ। কি করেছি আমি? নিজের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। মান্তাসা ভীষণভাবে গুটিয়ে পড়ল। ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। তাহলে সবাই সন্দেহ করছে যে সে নিজের ইচ্ছায়। এসব কথা মনে আসতেই চোখ বন্ধ করে নিল মান্তাসা। এই দিন আসার আগে তার মৃত্যু হলো না কেন? এরই মধ্যে মঞ্জুয়ারা বেগম কোথা থেকে ছুটে এসে যেন জড়িয়ে ধরলেন নিজের মেয়েকে। সকলের উদ্দেশ্যে বললেন, আপনারা যা ভাবছেন সেটা একদম ভুল। আমার মেয়ে কোনো খারাপ কাজ করেনি। একবার ভালো করে নিজের মেয়ের দিকে তাকান, তারপর কথা বলতে আসিয়েন। মঞ্জুয়ারা বেগমও মান্তাসার দিকে তাকিয়ে আটকে ওঠেন। মান্তাসা অসহায় চোখে তাকিয়ে আছে মঞ্জুয়ারা বেগমের দিকে। মঞ্জুয়ারা বেগম মান্তাসাকে ভরসা দিয়ে বলেন, তুই একদম চিন্তা করবি না, তোর আম্মু আছে তোর পাশে। আমি জানি তুই এমন কিছু করতে পারিস না। এদিকে এলাকার লোক মান্তাসার দিকে কাদা ছুটতে ব্যস্ত। একজন বলে ওঠে, আমার মনে হয় মা মেয়ে দুজনই এই ব্যবসার সাথে জড়িত, এদের এখানে আর রাখা যাবে না। আরেকজন সমর্থন জানিয়ে বলে, ঠিক বলেছেন, এটা ভদ্রলোকের এলাকা, এখানে এসব নোংরামি চলবে না। সবাই যে যার মতো তর্ক বিতর্ক করতে ব্যস্ত। এরই মধ্যে কয়েকটা যুবক এগিয়ে আসলো মান্তাসার দিকে। উদ্দেশ্য মান্তাসাকে টেনে ছেঁচড়ে বের করবে। মঞ্জুয়ারা বেগম তাদের আটকে বলে, আমার মেয়ের পরনে কিছু নেই, ও কোনো রকমে একটা চাদর জড়িয়ে আছে, ওর কাছে এসো না তোমরা। একটা যুবক বিদঘুটে হাসি দিয়ে বলে, আবার সম্মান আছে নাকি? থাকলে দেহ বেচে খেত না। মান্তাসা নিজের নামে এসব জঘন্য কথা সইতে পারছিল না। কান চেপে কাঁদতে লাগলো। যুবকরা আরো এগোতে যাবে, তার আগেই সেখানে চলে আসলো আবু সুফিয়ান। সে এসে হুঙ্কার দিয়ে বলল, কেউ আর এক পা সামনে আগালে তার পা আমি কেটে ফেলবো। যুবকদের পা থেমে গেল। মান্তাসা অশ্রুসিক্ত নয়নে তাকালো। আবু সুফিয়ান এগিয়ে এসে মান্তাসার দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। অতঃপর সকলের উদ্দেশ্যে বলল, আপনারা যা ভাবছেন তা সঠিক নয়। মান্তাসা কোনো খারাপ কাজের সাথে যুক্ত নয়। একজন মহিলা বলে উঠলেন, আপনি কে? আর এই মেয়ের হয়ে ওকালতি করছেন কেন? এই মেয়ের আসল রূপ তো সবার সামনে বেরিয়ে এসেছে। সবসময় চোখের দেখা সত্য নাও হতে পারে। আপনি এই বেশ্যার হয়ে এত তরফদারি করতে আসছেন কেন? আপনি কি ওর খদ্দের? সুফিয়ান হাত মুষ্টিবদ্ধ করে নিল। রাগে তার পুরো শরীর কাঁপছে। খবরদার, না জেনে ওর নামে আর একটা বাজে কথাও বলবেন না। ও কোনো অন্যায় করেনি। মেয়েটাকে দেখুন, যদি কোনো অন্যায় না করে তাহলে এমন বিবস্ত্র কেন? আবু সুফিয়ান চোখ বন্ধ করে নিল। রাগে তার শিরা উপশিরা ফুলে যাচ্ছে। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, মান্তাসা আমার স্ত্রী, আর আমরা কিছুক্ষণ আগে, বুঝতেই পারছেন, স্বামী স্ত্রীর ব্যাপার। এর মধ্যে আমি বাইরে গেছিলাম, আর ফিরে এসে দেখি এই অবস্থা। মান্তাসা থমকে যায়। এ কিসব বলছে এই লোকটা? এর কোনো কথাই তো সত্য নয়। মান্তাসার মনে হচ্ছিল কিছু ভুল হচ্ছে, এটা হতে দেওয়া ঠিক না। কিন্তু নিজের সম্মানের ব্যাপারে ভেবে সে কিছু বলতেও পারল না। একজন লোক বলে উঠল, তোমরা যে বিবাহিত সেটা তো আগে শুনিনি। আমরা তো মান্তাসাকে অবিবাহিত বলেই জানি। এসব আষাঢ়ে গল্প, ধরা পড়া গিয়ে এখন মিথ্যা নাটক করছে।
সুফিয়ান তীক্ষ্ণ স্বরে বলল, কোনো নাটক নয়, আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য। আমাদের গোপনে আকদ হয়েছে, তাই হয়তো কেউ জানেন না। আগামীকালই বড় অনুষ্ঠান করে আমাদের বিয়ে হবে, তখন নিজের চোখে সমস্তটা দেখতে পারবেন। লোকের কানাঘুষা শুরু হলো। সুফিয়ান হঠাৎ সবার উদ্দেশ্যে বলল, কিন্তু আপনারা সবাই কিভাবে হঠাৎ ঘরে ঢুকে গেলেন? আপনাদের তো এখানে আসার কথা না। একজন প্রবীণ ব্যক্তি বলল, আমাকে কে যেন ফোন করে বলল এই বাড়িতে অনৈতিক কাজ চলছে। সবাইকে একে একে এই কথাটাই বলল। সব শুনে মান্তাসা চুপসে গেল। তাহলে তাকে প্ল্যান করে এভাবে ফাঁসানো হয়েছে। ওই লোকটাকেও তাহলে প্ল্যান করেই পাঠানো হয়েছিল। তবে এসবের পেছনে কে রয়েছে? মান্তাসা দৃষ্টি গেল আবু সুফিয়ানের দিকে। তাহলে কি সব এই লোকেরই সাজানো নাটক? আবু সুফিয়ান এবার সবার উদ্দেশ্যে বলল, এমন কেউ হয়তো আছে যে আমাদের ভালো চায় না। তারাই মান্তাসাকে সবার সামনে খাটো করার জন্য এমন করেছে। তবে আমি যেমনটা বললাম সেটাই সত্যি। ও আমার স্ত্রী এবং ওর চরিত্রেও কোনো দাগ নেই। তাই আপনারা ওকে নিয়ে অযথা সমালোচনা বন্ধ করুন আর যান এখান থেকে, না হলে আমি পুলিশ ডাকতেই বাধ্য হব। তারা এসে সিন ক্রিয়েট করার অপরাধে আপনাদের সবাইকে কোমরে দড়ি পরিয়ে জেলে নিয়ে যাবে। সেটা কি আপনাদের ভালো লাগবে? নিশ্চয়ই না। এখানে উপস্থিত অনেকের মাঝে বিভিন্ন প্রবণতা দেখা গেল। কেউ ভাবল আবু সুফিয়ানের কথাই সত্য, আবার কেউ ভাবল ধরা খাওয়ার পর এখন নাটক করছে। কিন্তু পুলিশের টোটকাটা কাজে দিল। কিছুক্ষণের মধ্যেই সবাই স্থান ত্যাগ করলো। সবাই চলে যাবার পর আবু সুফিয়ান মঞ্জুয়ারা বেগমের উদ্দেশ্যে বলেন, মান্তাসাকে কোনো পোশাক পরিয়ে দিন, আমি বাইরে যাচ্ছি। মান্তাসা অনবরত কেঁদে চলেছে। ইতিমধ্যেই মঞ্জুয়ারা বেগম তাকে একটি নীল রঙের প্লাজো ও একটা টি শার্ট পরিয়ে দিয়েছে। মান্তাসা মঞ্জুয়ারা বেগমকে সব ঘটনাও খুলে বলেছে। সাথে এও বলেছে সে মনে করে সবটা আবু সুফিয়ানের সাজানো চক্রান্ত। কিন্তু মঞ্জুয়ারা বেগম সেটা মানতে নারাজ। এর মধ্যে আবু সুফিয়ান সেখানে চলে আসলো। মান্তাসা সুফিয়ানকে দেখেই বলে উঠল, দেখুন না মান্তাসা কেমন করছে। সুফিয়ান মান্তাসার কাছে এসে বলল, আমি বিশ্বাস করি তোমায়। জানি তোমাকে ফাঁসানো হয়েছে, তুমি কোনো অন্যায় করনি। মান্তাসা সুফিয়ানের শার্টের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, আপনার এসব নাটকে মা ভুলতে পারে, কিন্তু আমি না। আমি জানি এসব কিছু আপনারই মস্তিষ্ক প্রসূত। আপনি প্ল্যান করে আমায় ফাঁসিয়েছেন। কি ভেবেছেন এমনটা হলে আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করব? জীবনেও না। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার আবু সুফিয়ান। আমি মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। সুফিয়ান মান্তাসাকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, আমি কিছু করিনি, এটাই সত্য। আর কালকেই আমাদের বিয়ে হবে। আমি তোমাকে জোর করতে চাইনি, কিন্তু এখন ব্যাপারটা তোমার সম্মানের। তাই তোমার সম্মান বাঁচাতে আমাকে এই বিয়েটা করতেই হবে। তা যদি জোরপূর্বক হয় তবুও অসুবিধা নেই। মঞ্জুয়ারা বেগম মান্তাসার উদ্দেশ্যে বলে, তুই নিজের ভালোটা বুঝতে পারছিস না কেন? আজ যা হলো, এরপর যদি তুই বিয়েটা না করিস তাহলে সবাই ভাববে তুই সত্যি খারাপ কাজে জড়িত। একটা মেয়ের সম্মান কত গুরুত্বপূর্ণ তুই তো জানিস। মঞ্জুয়ারা বেগমের কণ্ঠে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। এরপর কে বিয়ে করবে তোকে? আজীবন দুর্নাম বয়ে নিয়ে বেড়াতে হবে। মান্তাসা নাছর বান্দা, সেও মাথা উঁচু করে বলে, আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আমার রবও জানেন। ব্যাস, আমার আর কিছুর প্রয়োজন নেই। সমাজের মানুষের কাছে ভালো সাজার জন্য আমি নিজেকে বিসর্জন দিব না। আমি কাউকে পরোয়া করি না। সুফিয়ান মান্তাসার হাত শক্ত করে ধরে বলল, তোমার কোনো কথাই আর গ্রাহ্য করা হবে না। কাল আমাদের বিয়ে হচ্ছে, আর এটাই ফাইনাল। মান্তাসাও বলল, আমি এই বিয়ে কিছুতেই করব না, আর এটাই আমার চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জে হারতে শিখিনি, সবাইকে চ্যালেঞ্জে হারিয়ে দিতেই শিখেছি। এবারও আপনাকে হারিয়ে দিব। বেশ, তবে দেখা যাক এবার কার জয় হয়। মান্তাসাকে বধূ বেশে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে।
গতকাল বিয়ে করবে না বলে হম্বিতম্বি করলেও আজ সে এ নিয়ে কোনো প্রতিবাদ করেনি। সকাল থেকে বেশ স্বাভাবিক আছে। মঞ্জুয়ারা বেগম ভেবেছিলেন মান্তাসা পালিয়ে যাবার চেষ্টা করবে, কিংবা এই বিয়েতে অন্য কোনোভাবে হলেও বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মান্তাসা প্রতিক্রিয়াহীন। এটাতে অবশ্য তিনি বেশ স্বস্তিতে আছেন। পার্লারের লোকদের মান্তাসার রুমে পৌঁছে দিয়ে তিনি মান্তাসার উদ্দেশ্যে বলেন, তুই যে চুপ আছিস এবং স্বাভাবিকভাবে বিয়েটা মেনে নিয়েছিস, এটা দেখে আমার ভালো লাগলো। এখন ভালো মেয়ের মতো চুপচাপ এই বিয়েটা করে নে, তারপর দেখবি তোর সব বদনাম ঘুচে যাবে। আমার কথা মিলিয়ে নিস, এই বিয়ের পর তোকে একদম পস্তাতে হবে না। মান্তাসা কোনো জবাব দেয় না। সে মনে মনে বলে, আসল খেলা তো আজ বিয়ের আসরে হবে, সেটা দেখার জন্য তৈরি থাকুন মিস্টার আবু সুফিয়ান। মঞ্জুয়ারা বেগম মান্তাসার রুম থেকে বেরোনোর পরই তার কাছে সুফিয়ানের কল আসে। তিনি ফোনটা রিসিভ করতে সুফিয়ান বলে, ওদিকের কি অবস্থা? মান্তাসা কি আবার কোনো নতুন ঝামেলা করছে? মঞ্জুয়ারা বেগম হাসি মুখে বলেন, আরে কি যে বলেন, মান্তাসা আর কোনো ঝামেলা করেনি। ও স্বাভাবিকভাবেই সব মেনে নিয়েছে। আমার মনে হয় ওর সুবুদ্ধি হয়েছে। মঞ্জুয়ারা বেগমের কথায় খুব একটা ভরসা পায় না আবু সুফিয়ান, কারণ সে কাল মান্তাসার চোখে যেই জেদ দেখেছে, সেই মেয়ে যে এত সহজে বিয়েতে রাজি হবে না সেটা স্পষ্টতই বোঝা যায়। সুফিয়ান স্পষ্ট বুঝতে পারে এর মধ্যে কোনো ঘাপলা আছে, তাই সে মঞ্জুয়ারা বেগমের উদ্দেশ্যে বলে, মান্তাসার ওপর নজর রাখবেন ভালো করে। আমার মনে হচ্ছে ও তলে তলে কোনো পরিকল্পনা করছে। আমার সেটা মনে হচ্ছে না। আপনাকে যা বলছি তাই করুন। অনেক কষ্টে আমি এমন পরিস্থিতি তৈরি করেছি যাতে মান্তাসা আমাকে বিয়ে করতে বাধ্য হয়। এখন আমি চাই না কোনোভাবেই তীরে এসে তরি ডুবুক। মঞ্জুয়ারা বেগমের বেশ খটকা লাগে, তাই তিনি জিজ্ঞেস করেন, অনেক কষ্টে মানে? তাহলে কি কাল আপনি মান্তাসাকে ফাঁসিয়েছিলেন? আবু সুফিয়ান এবার বেশ রাগী স্বরে ধমক দিয়ে বলে, আপনাকে তো এত কিছু জানতে হবে না। মান্তাসার সাথে আমার বিয়ে হলে আপনি প্রতিশ্রুতি মোতাবেক 1 কোটি টাকা পাবেন, সেটা নিয়ে খুশি থাকুন। বলেই সুফিয়ান ফোন কেটে দেয়। অতঃপর রুমের বাইরে আসে। সেখানে তার খাস লোক আব্দুল করিম দাঁড়িয়ে। আব্দুল করিম সুফিয়ানকে দেখেই সালাম দেয়। সুফিয়ান সালামের উত্তর দিয়ে বাঁকা হেসে একটা চেক বাড়িয়ে দেয় আব্দুল করিমের দিকে। আব্দুল করিম চেকটা হাতে নিয়ে সেখানে চুমু খেয়ে বলে, ধন্যবাদ জনাব। তোমার উপর আমি ভীষণ খুশি আব্দুল করিম। তুমি যেভাবে মেয়েটাকে ফাঁসিয়েছ তা বলার বাহিরে। আব্দুল করিম মৃদু হাসে। সুফিয়ান একটু কড়া গলায় বলে, মেয়েটার সাথে কিছু করনি তো? আব্দুল করিম জিভে দাঁত কেটে বলে, ছি জনাব, উনি আপনার হবু স্ত্রী হবে। ওনার সাথে আমি কিভাবে কি করতে পারি? আপনার কথা মতো আমি শুধু ওই মেয়েকে অজ্ঞান করে রুমে শুয়ে দিয়েছিলাম, আর একটা মেয়েকে সাথে করে নিয়ে গেছিলাম। সেই মেয়েই ওর জামা কাপড় খুলে নগ্ন করে বিছানায় শুয়ে দেয়। তারপর আমি ফোন করে এলাকার সবাইকে বলি যে আপনাদের পাশের বাড়িতে নষ্টামি চলছে। বাকিটা তো জানেনি। সুফিয়ান উচ্চস্বরে হেসে ওঠে, কাজটা তুমি দারুণ করেছ। আজ সময় যেন একটু জলদি পেরিয়ে যাচ্ছে। মান্তাসা বারবার ঘড়িতে সময় দেখছে। সন্ধ্যা 7টা বাজে। 7:30 নাগাদ সুফিয়ান চলে আসবে। তার পূর্বেই মান্তাসাকে যা করার করতে হবে। মান্তাসা আবারও নিজের ফোন বের করে কাঙ্ক্ষিত নম্বরটি ডায়াল করে সেখানে ফোন করে। কিছুক্ষণ রিং হবার পর ফোনটা রিসিভ হয়। মান্তাসা অসহায় কণ্ঠে বলে ওঠে, রেখা, কোথায় তুই? আমি আর কতক্ষণ এভাবে অপেক্ষা করব? রেখা বলে, আমি একটা কাজে আটকা পড়ে গেছি, তাই আমার ভাইয়াকে পাঠিয়েছি তোকে আনার জন্য। তুই আমার ভাইয়ার সাথে চলে আয় প্লিজ। ভাইয়া একটু পরেই পৌঁছে যাবে। তোর ভাইয়া মানে রাসেল ভাই? কত দূরে উনি? ভাইয়া তো বলল উনি প্রায় পৌঁছেই গেছেন। তুই একটু অপেক্ষা কর। আচ্ছা, বলেই মান্তাসা ফোন রেখে দেয়। রেখা মান্তাসার একজন বিশ্বস্ত বন্ধু। এই বিপদের দিনে তাই তাকেই স্মরণ করেছে মান্তাসা। রেখার সাথে কথা বলার পর আবারও নিজের ব্যাগে সবকিছু ভালোভাবে চেক করে নেয় মান্তাসা। হ্যাঁ, পাসপোর্ট,
ভিসা সবকিছু ঠিকই আছে। গত বছর মান্তাসার ইচ্ছা ছিল উইন্টার হলিডেতে বিদেশে ঘুরতে যাবে, কিন্তু তার বাবা সেই সময় ব্যস্ত থাকায় আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু মান্তাসার বাবা তাকে কথা দিয়েছিল সামার হলিডেতে তাকে দুবাইয়ে ঘুরতে নিয়ে যাবে, সেই জন্য পাসপোর্ট ভিসা সব করে রাখাও ছিল। দুবাইয়ে মান্তাসার ফুফু সপরিবারে থাকে। মান্তাসা গতকাল রাতে ফুফুর সাথে কথা বলে রেখেছে। বাবার মৃত্যুর পর এখন ফুফুই তার একমাত্র ভরসা। তাই মান্তাসা ঠিক করেছে আজকেই সে পালিয়ে নিজের ফুফুর কাছে দুবাইয়ে চলে যাবে। এজন্য নিজের বান্ধবী রেখার সাথে যোগাযোগ করেছে। রেখা তাকে সাহায্য করার আশ্বাস দিয়েছে। বিমানের টিকিটের বন্দোবস্ত সে করে দিয়েছে। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে মান্তাসা। একটু পরেই তার ফোন বেজে ওঠে। রেখার কল। মান্তাসা ফোন রিসিভ করতে রেখা বলে ওঠে, ভাইয়া পৌঁছে গেছে, তুই জলদি নিচে নেমে যা। মান্তাসা ফোন রেখে পরনের শাড়ি খুলে দ্রুত একটা বোরকা পরে নেয় নিজেকে আড়াল করার জন্য। অতঃপর ধীর পায়ে হেঁটে বাইরে আসার চেষ্টা করে। মাঝপথে হঠাৎ করে কেউ তার হাত ধরে টান দেয়। মান্তাসা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই মঞ্জুয়ারা বেগম তাকে ধরে ফেলে এবং বলে, কি ভেবেছিস এত সহজে আমার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে? মান্তাসা মঞ্জুয়ারা বেগমকে দেখে হতাশার শ্বাস ফেলে। তাহলে কি তীরে এসে তরি ডুবলো বলে? আবু সুফিয়ান একদম রাজকীয় বেশে বরের সাজে সেজে উঠেছে। দারুণ কারুকাজ করা সাদা পাঞ্জাবি, তার ওপর শেরওয়ানিতে দারুণ লাগছে তাকে। আজ যেন তার বয়স অনেকটাই কমে গেছে। কেউ দেখে বলবেই না তার বয়স 33। এক দেখায় যে কেউ 25 বছরের যুবক ভেবে ভুল করবে। আবু সুফিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমার জন্য অপেক্ষা করো মান্তাসা, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপর আমি তোমাকে একদম নিজের করে নেব। তুমি না চাইলেও আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে। বলেই নিজের গায়ে সুগন্ধি মেখে নেয় আবু সুফিয়ান। তারপর গুনগুন করে গান গাইতে শুরু করে। তার নিকটাত্মীয় বলতে তেমন কাছের কেউ নেই। সুফিয়ানের সব থেকে কাছের বলতে তার সেক্রেটারি রাশেদ। সেই রাশেদকে সব দিক তদারকির দায়িত্ব দিয়ে রেখেছে। বিজনেস করার সুবাদে বেশ ভালোই পরিচিতি তৈরি হয়েছে। সেই পরিচয়কে কাজে লাগিয়ে অনেকের সাথে সখ্যতা গড়ে উঠেছে। সেই সব ব্যক্তিদের নিজের বিয়েতে নিমন্ত্রণও করেছে। এখন তাদের আপ্যায়নের ভার পুরো রাশেদের কাঁধে। রাশেদ এসে উপস্থিত হয় সুফিয়ানের কক্ষের সামনে। সুফিয়ান তাকে দেখে বলে, সব কাজ কমপ্লিট? জি স্যার, আপনার গাড়িও চলে এসেছে। চলুন এখন। যাচ্ছি বলে আবু সুফিয়ান একটা হাসি দেয়। এবার তার গন্তব্য মান্তাসাদের বাড়ি। সেখানে যাওয়ার পরে মান্তাসাকে একদম নিজের করে নেবে। আবু সুফিয়ান রাশেদকে সাথে নিয়ে উপস্থিত হয়েছে মান্তাসাদের বাড়িতে। এখানে এসে শুরুতেই সে লক্ষ্য করল চারিপাশে থমথমে পরিবেশ। বুঝতে বাকি রইল না নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। পুরো বাড়ি জুড়ে মানুষের ভিড়। সুফিয়ান রাশেদকে আদেশ দিল, তুমি এক্ষুনি সবাইকে ঠেলে সরানোর ব্যবস্থা করো, আমার ভেতরে যেতে হবে। রাশেদ সুফিয়ানের আদেশ মতোই কাজ করলো। কয়েকজন গার্ডকে দিয়ে ভিড়ভাট্টা কমালো। ভিড় কমতেই সুফিয়ান বাড়ির ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে এসে হতবাক হয়ে গেল। মঞ্জুয়ারা বেগম ফ্লোরে বসে আহাজারি করে কেঁদে চলেছেন। কি মানে এই কান্নার? সুফিয়ানের সন্দেহ এবার গাঢ় হয়। মঞ্জুয়ারা বেগমের কাছে এসে সে বেশ উত্তেজিত গলায় বলল, কি হয়েছেটা কি? এখানে তো জটলা কেন? মান্তাসা কোথায়? সুফিয়ানকে দেখে মঞ্জুয়ারা বেগমের আহাজারি আরো বাড়ে। তিনি নাকে সুরে কাঁদতে কাঁদতে বলেন, পালিয়েছ? সুফিয়ানের চেহারায় শক্ত ভাবমূর্তি ফুটে ওঠে। নিজ হাত মুষ্টিবদ্ধ করে সে বলে, এত পাহারা ভেঙে পালালো কিভাবে? আপনাকে তো আমি বলেছিলাম ওকে দেখে রাখতে। আমি ওকে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু ও আমার নাকে কিছু একটা স্প্রে করে পালিয়ে গেল। ড্যামিট! রাশেদ, এক্ষুনি গোটা শহরে লোক লাগিয়ে দাও। আমার মনে হয় না মান্তাসা এখনো খুব দূরে গিয়েছে বলে। আর হ্যাঁ, সব বাস স্ট্যান্ড, রেল স্টেশন আর এয়ারপোর্টে লোক ছড়িয়ে দাও। ও যেন কোনোভাবেই পালাতে না পারে।
জি স্যার। সুফিয়ান সামনে থাকা একটা ফুলদানি তুলে নিয়ে আশ্রয় ফেলে বলে, এত সহজে তোমাকে আমি পালাতে দেব না মান্তাসা, তোমাকে আমার বন্দিনী হতেই হবে। আপনাকে ধন্যবাদ ভাইয়া, আমাকে এখান অবধি পৌঁছাতে সাহায্য করার জন্য। মৃদু হেসে কথাটা রাসেলকে উদ্দেশ্য করে বলে মান্তাসা। রাসেল বলে, ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। তুমি আমার বোন রেখার বন্ধু, মানে তুমি আমারও বোন। কখনো কোনো বিপদে পড়লে এই ভাইকে অবশ্যই স্মরণ করবে। জি অবশ্যই। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন আসি, আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ এসো, আর সাবধানে যেও। মান্তাসা দ্রুত এয়ারপোর্টের দিকে পা বাড়ায়। এতক্ষণে বুঝি সুফিয়ানের কাছে তার পালানোর খবর পৌঁছে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব সেই দেশ ত্যাগ করতে পারবে, তত তাড়াতাড়ি সে শান্তি পাবে। এয়ারপোর্টে ঢুকে যাবতীয় ফর্মালিটিস পূরণ করতে গিয়ে মান্তাসার নাভিশ্বাস উঠে যায়। ভীষণ বিরক্তি বোধ হয়, কিন্তু তার কিছু করারও ছিল না। মান্তাসা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আল্লাহ তুমি আমার সহায় হও। এত দূর যখন আসতে পেরেছি, তখন যেন নিশ্চিন্তেই দেশটাও ত্যাগ করতে পারি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মান্তাসা বিমানে উঠে বসে। আর মাত্র কিছু সময়, তারপরে সে সুফিয়ানের বদনজর থেকে অনেক দূরে চলে যাবে। ভাবতেও মনে অভাবনীয় শান্তি অনুভূত হচ্ছে। সে আর কখনো চায় না ওই লোকটার মুখোমুখি হতে। এখন দুবাইয়ে গিয়ে নিজের মতো একটা সুন্দর জীবন গড়ে তুলবে, এটাই তার স্বপ্ন। আবু সুফিয়ান থেকে থেকে ঝিমুচ্ছে। জীবনে প্রত্যাখ্যান শব্দের সাথে সে খুব একটা পরিচিত নয়, কিন্তু আজ একটা একরত্তি মেয়ে তাকে প্রত্যাখ্যান করে এভাবে চলে গেল। এটা তার কাছে তুমুল অপমানের, যার ফলে ক্রোধে তার চোয়াল শক্ত হয়ে আসছে। প্রচুর রাগ জমছে মান্তাসা নামক মেয়েটির প্রতি। ভেবেছিল মেয়েটাকে বিয়ে করে নিজের রানী করে রাখবে, কিন্তু মেয়েটার এহেন কর্মকাণ্ডে তার ভাবনায় পরিবর্তন এসেছে। এখন সে চায় মেয়েটাকে খুঁজে বের করে তাকে নিজের কাছে বন্দি করে রাখতে। এবার প্রয়োজনে তাকে রক্ষিতা করে রাখবে। এভাবে ওই মেয়েকে উচিত শিক্ষা দিতে হবে। রাশেদ খেয়াল করছে সুফিয়ানের উদ্বেগ, তাই সে সুফিয়ানের কাছে এসে বলে, স্যার আপনার কি কিছু লাগবে? আমার এখন শুধু আর শুধু ওই মেয়েটাকে লাগবে। যেখান থেকে পারো ওকে আমার সামনে এসে হাজির করো। স্বর্গ মর্ত পাতাল যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমার পায়ের কাছে এনে ফেলো ওই মেয়েকে। রাশেদ কর্তব্যপরায়ণ ভৃত্যের মতো বলে, আমি সব জায়গায় ওই মেয়ের খোঁজে লোক লাগিয়ে দিয়েছি স্যার, আপনি চিন্তা করবেন না। ওই মেয়ে যেখানে গাপটি মেরে বসে থাক, খুব শীঘ্রই ওকে আপনার সামনে এনে হাজির করব। সুফিয়ান রাশেদের এই অভয়বাণীতে স্বস্তি পায় না। রাগে কাঁপতে থাকে তার পুরো শরীর। মান্তাসার উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনা করে বলে, তুমি যেখানেই লুকিয়ে থাকো মান্তাসা, খুব শীঘ্রই তোমাকে আমার পায়ে এসে পড়তে হবে। তোমাকে আমার দাসত্ব বরণ করতেই হবে। দুবাই ইমারতের শহর, যার বুকে অবস্থিত বিশ্বের সবথেকে উঁচু ইমারত বুর্জ খলিফা। পারস্য উপসাগরের পাড়ে অবস্থিত এই শহরে পা রাখল মান্তাসা। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে সে স্বস্তির শ্বাস ফেলল। দীর্ঘ কয়েক ঘন্টার উড়ানের পর সে অবশেষে আবু সুফিয়ানের থেকে 1000 মাইল দূরে এসে পৌঁছেছে, যেখানে ওই লোকটা আর চাইলেও তার খোঁজ পাবে না। ভাবতেই অদ্ভুত প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে পুরো মন। বিমানবন্দর থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের ফুফুকে খুঁজতে থাকে মান্তাসা। তার ফুফু হোসনেয়ারা বেগম তো বলেছিলেন তিনি বিমানবন্দরে মান্তাসাকে নিতে আসবেন, তাহলে এখনো কেন এলেন না? মান্তাসা অপেক্ষা করতে লাগলো। ক্রমশ অধৈর্য হয়ে উঠল। এর মধ্যে সে দেখতে পেল একজন বোরকা পরা মহিলা তার দিকে এগিয়ে আসছে। মান্তাসা নিজের পরনেও বোরখা, তবে হিজাব ব্যবহার করায় তার মুখটা দেখা যাচ্ছে। তবে ওই মহিলার আপাদমস্তক বোরখায় আবৃত, তাই মান্তাসা সহজে চিনতে পারল না। মহিলা যখন কাছে এসে সস্নেহে ডেকে উঠল মান্তাসা, তখনই এই পরিচিত স্বর চিনে ফেলল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নিজের ফুফুকে। আমি কি একটু বেশি দেরি করে ফেললাম?
তোকে কি একটু বেশি অপেক্ষা করতে হয়েছে? হোসনে আরা বেগমের প্রশ্নের জবাবে মান্তাসা বলল, হ্যাঁ একটু। দুজনেই সমস্বরে হেসে উঠল। আজ অনেক দিন পর মান্তাসা কারোর সাথে এমন আনন্দে কথা বলতে পারছে। মায়ের থেকে কাঙ্ক্ষিত স্নেহ কখনো পায়নি। বাবার মৃত্যুর পর তো মায়ের জঘন্য রূপ দেখতে হয়েছে, তবে ফুফুর থেকে সবসময় মাতৃস্নেহ পেয়ে এসেছে। মান্তাসা আর ফুফু বিয়ে করেছে এই দেশেরই এক নাগরিককে, এবং সে এই দেশের নাগরিকত্ব পেয়েছে। বাংলাদেশে খুব একটা যায় না সে। সর্বশেষ মান্তাসা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল তার কিছুদিন আগে ফুফুর দেখা পেয়েছিল। তারপর আজ এই প্রথম। মান্তাসার ফুফু তাকে বলে, অনেকক্ষণ বোধহয় তোকে অপেক্ষা করতে হলো, চল এখন আমার সাথে। মান্তাসা তার ফুফুর সাথে চলে গেল। একটু সামনে যেতে একটি ল্যাম্বরগিনি গাড়ি দেখতে পায়। এটা তার ফুফুর। মান্তাসা অবাক হয় না। তার ফুফু দুবাইয়ের অন্যতম ধনী এক শেখ পরিবারের পুত্রবধূ, তাই তার কাছে এরকম গাড়ি থাকাটা স্বাভাবিক। হোসনে আরা বেগম মান্তাসাকে সেই গাড়িতে উঠে বসতে বলে। মান্তাসা হালকা এসে গাড়িতে উঠে বসে। সুফিয়ানের রাগ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মান্তাসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 14 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো কেউ তার খোঁজ দিতে পারছে না। সুফিয়ান রাশেদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, টাকা দিয়ে এক গাদা অকর্মণ্য পুষে রেখেছি, কেউ কোনো কাজের না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি স্যার। সুফিয়ান রাগত স্বরে বলে, ওই মেয়ের খুব শখ আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর। একবার শুধু ওর খোঁজ পাই, তারপর দেখাবো কত ধানে কত চাল। গাড়ি এসে থামলো বিশাল এক বাড়ির সামনে। বাড়ি কম, এটাকে রাজপ্রাসাদ বলা যায় বেশি। হোসনে আরা বেগম সর্বপ্রথম গাড়ি থেকে নেমে এলেন, অতঃপর তাকালেন গাড়ির দিকে। ধীর পায়ে গাড়ি থেকে নেমে আসলো মান্তাসা। তার দৃষ্টি মাটিতে স্থির। হোসনে আরা বেগম বুঝলেন নতুন জায়গায় এসে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে মান্তাসার। তাই তিনি অভয়বাণী দিয়ে বললেন, ভয় পাস না, এখানে তুই একদম নিরাপদ। মান্তাসা হাসার চেষ্টা করল। হোসনে আরা বেগম তাকে নিজের পিছন পিছন আসার জন্য ইশারা করল। মান্তাসা বাধ্য মেয়ের মতো হোসনে আরা বেগমের পেছন পেছন যেতে লাগলেন। হঠাৎ করে হর্ষধ্বনি তাকে বিরক্ত করল। ডান পাশে তাকাতে সে হতবাক হয়ে গেল। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। একটা ঘোড়া তার দিকে এগিয়ে আসছে। মান্তাসা ভয়ে চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল। ঘোড়াটা তার কাছে আসার পূর্বে কেউ ঘোড়ার লাগাম টেনে ধরল। সময়টা একদম উপযুক্ত ছিল। আরেকটু হলেই ঘোড়ার নিচে পড়তে হতো মান্তাসাকে। হোসনে আরা বেগমও চকিতে পেছনে ফিরে তাকিয়ে স্বস্তির শ্বাস ফেললেন। মান্তাসার কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, চোখ খোলো এখন। ঘোড়া থেমে গেছে। মান্তাসা ধীরে ধীরে আখি পল্লব মেলে চাইল। ভয়ে তার প্রাণ কোঠর থেকে বেরিয়ে আসার জোগাড়। খানিকটা বিরক্তি নিয়ে সে তাকালো অশ্বারোহীর দিকে। লোকটা কি অন্ধ নাকি? আরেকটু হলেই তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। উল্টো দিকে ঘোড়ার উপর থেকে বিরক্তি নিয়ে নেমে এলো যুবকটি। দৃষ্টি তার মান্তাসার দিকে স্থির। নেমে এসে কঠিন চোখে তাকালো মান্তাসার দিকে। বলে উঠল, চোখে দেখতে পাও না? আমি কখন থেকে সতর্কবার্তা দিয়ে চলেছি। পুরো কথাটা আরবিতে বলল যুবকটি। মান্তাসা ছোট থেকে আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, ইটালিয়ান সহ বিভিন্ন ভাষায় দক্ষ। আগ্রহ থেকে সব ভাষা রপ্ত করেছে। তাই যুবকটির কথা বুঝতে বেশি বেগ পেতে হলো না। আর কথাটা বুঝতেই তেতে উঠল। নিজে দোষ করে নিজেই চোখ রাঙাচ্ছে। মান্তাসা কিছু বলতে যাবে, তার পূর্বে হোসনে আরা বেগম বলে উঠলেন, তুমি কিছু মনে করো না জান, ও এখানে নতুন তো তাই বুঝে উঠতে পারেনি। মান্তাসা ফুফুর কথায় চমকালো। জাদ নামটা তার কাছে পরিচিত নয়। সে যতদূর জানে তার ফুফুর 2 সন্তান। বড় সন্তান এক মেয়ে হুমায়রা, যে তার সমবয়সী, আর ছেলে ওমরের বয়স 12। তবে এই জাদ আবার কে? মান্তাসাকে এটা ভেবে বেশি সময় নষ্ট করতে হলো না। হোসনে আরা বেগম নিজে থেকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, মান্তাসা, ও হলো জাদ, আমার ভাসুরের ছোট ছেলে। আর জাদ, ও হলো মান্তাসা, আমার ভাইয়ের মেয়ে। জাদকে বিশেষ বিচলিত লাগলো না। মান্তাসার সাথে পরিচিত হওয়ার বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে
সে দাম্ভিকের ন্যায় নিজের প্রিয় গোড়াটিকে নিয়ে স্থান ত্যাগ করলো। যাদের এমন আচরণ মোটেই ভালো লাগলো না মান্তাসার। হতে পারে দুবাইয়ের ধনী শেখের ছেলে, তাই বলে এত দম্ভ? হোসনে আরা বেগম মান্তাসার উদ্দেশ্যে বললেন, যাদের ব্যবহারে কিছু মনে করিস না, ও একটু অন্যরকম, খুব একটা সামাজিক নয়। মান্তাসা মাথা নাড়িয়ে সায় জানালো, কিন্তু ভিতরে ভিতরে সে জ্বলে যাচ্ছে। ফুফুর হাত ধরে বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িটিতে প্রবেশ করলো মান্তাসা। যত দূর শুনেছে, তার ফুফুর ভাসুর মোহাম্মদ বিন জাফর দুবাইয়ের একজন ধনী শেখ, যার এখানে নিজস্ব তেলের ব্যবসা রয়েছে, যার দরুন সম্পদ প্রতিপত্তির কোনো অভাব নেই। চারিদিকে তার নির্দেশনও বিদ্যমান। তাদের সংগ্রহশালায় রয়েছে দামি দামি সব ব্র্যান্ডের গাড়ি, দামি সব ঘোড়া, উট। বাড়িতে প্রবেশ করেও মান্তাসার নজরে এলো তার আভিজাত্য। পুরো বাড়ি সাজানো সব দামি আসবাবপত্র শোপিস দিয়ে, সব কিছুতেই রাজকীয় ভাব। হোসনে আরা বেগম মান্তাসাকে নিয়ে যান গেস্ট রুমে। সেখানে গিয়ে মান্তাসাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। অতঃপর একটা পোশাক এনে তার হাতে তুলে দিয়ে বলেন, আসার সময় তো তাড়াহুড়োয় কোনো কিছুই আনতে পারিসনি, এখন এই পোশাকটা পরে নে। বাথরুম ওদিকে, ফ্রেশ হয়ে থাকিস। আমি একটু পর তোর জন্য খাবার নিয়ে আসছি। আসলে বাড়িতে একটা নিয়ম আছে, 3 বেলা একটা নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যরা খেতে বসি। সকালের নাস্তা তো হয়ে গেছে, দুপুরে কখন খাওয়া হবে ততক্ষণ তো তোকে অভুক্ত রাখতে পারি না, তাই আমি তোর খাওয়ার ব্যবস্থা করছি। মান্তাসা বলে, আমার জন্য তোমাকে এত বিচলিত হতে হবে না ফুফু। আচ্ছা, উমাইরা আপু, ওমর ওরা কোথায়? এসিজি থেকে তো ওদের দেখছি না। ওমর স্কুলে গেছে আর উমাইরা বাড়িতে আছে, তবে একটু ব্যস্ত আছে। তুই ফ্রেশ হয়ে নে, ওর ব্যস্ততা কাটলেই তোর সাথে দেখা করতে আসবে। মান্তাসা শুনেছিল 2 বছর আগে উমাইরার বিয়ে হয়েছে। বিয়েতে তারা আমন্ত্রিত ছিল, যদিও ব্যস্ততার জন্য আসতে পারেনি। যতদূর জানে, উমাইরার বিয়ে তার চাচাতো ভাইয়ের সাথেই হয়েছে। তবে কি তখন সেই যুবককে দেখল সেই উমাইরার স্বামী? মান্তাসা আর বেশি ভাবল না, বাথরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল হোসনে আরা বেগম খাবার হাতে নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে। মান্তাসাকে দেখে মৃদু হেসে বললেন, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। মান্তাসা খেতে বসে পড়ে। খাওয়া শেষ হতে না হতেই উমাইরার আগমন ঘটে। এসেই মান্তাসাকে জড়িয়ে ধরে বলে, ও হে প্রিয় মান্তাসা, তোমাকে দেখে অনেক খুশি হলাম। আজ কতদিন পর তোমার মুখোমুখি হলাম। মান্তাসাও খুশি হলো উমাইরাকে দেখে। 2 বোন ভালোই গল্প জমিয়ে দিল। হোসনে আরা বেগম তাদের মাঝে আর থাকতে চাইলেন না। তারও কিছু কাজ ছিল, তাই তিনি চলে গেলেন। উমাইরা কথায় কথায় বললেন, তোমার সাহসের প্রশংসা না করে পাচ্ছি না। আমি ভীষণ খুশি হয়েছি তোমার উপর। তোমার মতো সাহসিকতা যদি সব মেয়েই দেখাতে পারত, তাহলে কোনো মেয়ের কপালে আর কষ্ট নেমে আসতো না। কথাটা বলে মনের অজান্তেই উমাইরার মন বিষাদে ছেয়ে গেল। চেহারাতেও ফুটে উঠল বিষাদ। মান্তাসা বুঝল না এই বিষাদের কারণ। এর মধ্যেই গেস্ট রুমের বাইরে থেকে কারো কণ্ঠ ভেসে এলো, উমাইরা, তুমি কি এখানে? তাড়াতাড়ি বাইরে এসো, আমার তোমাকে বিশেষ দরকার। উমাইরা বলে, মনে হয় জাইন আমাকে ডাকছেন, আমাকে যেতে হবে। মান্তাসা আগ্রহ নিয়ে জানতে চায়, জাইনকে? উমাইরা মলিন হেসে বলে, আমার স্বামী, তোমার দুলাভাই। এরই মধ্যে জাইন ভেতরে প্রবেশ করলো। এসে উমাইরার উদ্দেশ্যে বলল, কতক্ষণ থেকে ডাকছি, তোমার কানে যাচ্ছে না? জাইনকে হঠাৎ এভাবে ভেতরে আসতে দেখে অপ্রস্তুত হয়ে গেল মান্তাসা। মাথা নামিয়ে নিল। এদিকে জাইনের দৃষ্টি মান্তাসার দিকে স্থির। মনে মনে বলে উঠল, অপরূপা রমণী। আবু সুফিয়ান রেগে তাকিয়ে আছে রাশেদের দিকে। রাশেদও হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি জবাব দেবে সে তার মহামান্যকে, যে এত চেষ্টা করেও মান্তাসাকে খুঁজে পায়নি? 24 ঘন্টা পেরিয়ে যাবার পরও সে খোঁজ দিতে পারেনি। এটা তার কাছে লজ্জার, কিন্তু তারও যে কিছু করার নেই। নিজের যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য। রাশেদ সুফিয়ানের সামনে মাথা নত করে রাখে। আক্ষেপের সুরে বলে,
স্যার, আমি পারিনি আপনার কথা রাখতে। আমি মান্তাসার কোনো খোঁজ পাইনি। আপনি আমাকে যে শাস্তি দিতে চান দিন। আমি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি। রাশেদিন, আমি তোমাকে এইভাবে দেখতে চাই না। যত সময় লাগে লাগুক, কিন্তু ওই মেয়ের খোঁজ আমার চাই। তুমি ওই মেয়ের সন্ধান শুধু একবার আমার কাছে এনে দাও, তারপর আমি ওকে দেখে নিচ্ছি। আমি চেষ্টা চালিয়ে যাব স্যার। ওই মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত শান্তিতে নিঃশ্বাস নিব না। ওকে টেনে এনে আপনার পায়ের তলায় আনতে না পারলে আমার শান্তি নেই। সুফিয়ান শান্তি পায় রাশেদের কথায়, বলে, এই জেদটাই তোমার মাঝে দেখতে চেয়েছিলাম রাশেদ। এর আগেও তুমি আমার অনেক বড় বড় সমস্যার সমাধান করেছ। আশা করি এবারও তার ব্যত্যয় ঘটবে না। জি স্যার। সুফিয়ান প্রসন্ন চিত্তে হাসে। মান্তাসার দিকে মোহিত দৃষ্টিতে তাকিয়েছিল জাইন। জাইনের এই দৃষ্টি মান্তাসাকে অস্থির করে তুলছিল। উমাইরাও বুঝতে পারছিল ব্যাপারটা, তাই আর দেরি না করে জাইনের সম্মুখে গিয়ে এমনভাবে দাঁড়ায় যাতে মান্তাসা তার দৃষ্টিগোচর না হয়। আচমকা উমাইরা এভাবে সামনে চলে আসায় জাইন ব্রু কুঁচকে তাকায়। উমাইরা মাথা নিচু করে শুধায়, বলুন জাইন, আপনার আমাকে কি জন্য দরকার ছিল? ওই মেয়েটাকে? জাইনের এহেন প্রশ্নে কি উত্তর দেবে ভেবে পায় না হুমায়রা। পিছন ফিরে মান্তাসার দিকে এক পলক তাকিয়ে বলে, ও হলো মান্তাসা, আমার মামাতো বোন। জাইন আবারও মুগ্ধ হয়ে তাকায় মান্তাসার দিকে। মান্তাসার দিক থেকে দৃষ্টি ফেরানোর জন্য উমাইরা বলে, কি জন্য ডাকছিলেন বললেন না যে? জাইন বিরক্ত হলো সেটা প্রকাশ না করে শান্ত স্বরে বলে, আমার প্রিয় ব্লেজারটা খুঁজে পাচ্ছি না। আজ কিছু জরুরি কাজে লন্ডন যাচ্ছি, তাই আমার ওটার প্রয়োজন। উমাইরা বলে ওঠে, আপনি নিজের কক্ষে যান, আমি আপনার প্রিয় ব্লেজার বের করে দিচ্ছি। কেন? আমি এখানে থাকলে কি তোমার কোনো অসুবিধা? উমাইরা দুই দিকে মাথা নাড়িয়ে না বোধক ইশারা করল। জাইন মান্তাসার দিকে তাকিয়ে বলে, বাসায় নতুন মেহমান এসেছে, তার সাথে একটু পরিচিত হয়ে নেই। উমাইরা ব্যথিত নয়নে মান্তাসার দিকে তাকায়। জাইন ধীর পায়ে মান্তাসার দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। হেসে বলে, আমি মোহাম্মদ বিন জাইন, তোমার দুলাভাই হই সম্পর্কে। মান্তাসা জাইনকে সালাম জ্ঞাপন করে বলে, আরবে হাত মেলানোর সংস্কৃতি আছে জানা ছিল না তো? জাইন কিছুটা অপমানিত বোধ করলে হেসে বলে, আমি তো বিভিন্ন ব্যবসায়ী কাজে বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, সেখানকার রমণীরা তো হ্যান্ডশেকে অভ্যস্ত, তাই আর কি। আমরা বাঙালি রমণীরা এতে অভ্যস্ত নই, কারণ আমরা মুসলিম। জাইন আর কিছু বলতে পারে না, কিন্তু এটা ঠিকই বুঝতে পারে এই মেয়ে মোটেই যেমন সাদাসিধা দেখতে আসলে তেমন নয়। তবুও বাঁকা এসে মনে মনে বলে, এমন মেয়েই তো আমার পছন্দ। দুপুর বেলায় উমাইরা মান্তাসাকে নিয়ে আসে সালমা বেগমের কক্ষে। সালমা বেগম মোহাম্মদ বিন জাফরের স্ত্রী। সম্পর্কে উমাইরা চাচি এবং শাশুড়ি। মান্তাসা অনেক ভয়ে ছিল যে জানি না তিনি কেমন হবেন, তবে তার কক্ষে আসতেই ভয় উবে গিয়ে একরাশ মায়া ভর করল। হুইল চেয়ারে বসে কোরআন পাঠ করছেন একজন মধ্যবয়সী নারী। হুমায়রা কক্ষের বাইরে থেকে তার উদ্দেশ্যে বলল, আম্মাতুন, ভিতরে আসবো? সালমা বেগম কোরআন পাঠ থামিয়ে তাদের পানে চায়। সম্মানের সহিত কোরআনটা যথাস্থানে রেখে দিয়ে বলেন, এসো। উমাইরা মান্তাসাকে ভেতরে চলার ইশারা করে। দুজন একসাথে ভিতরে প্রবেশ করে। উমাইরা সালমা বেগমের সাথে সালাম বিনিময় করে বলেন, আম্মাতুন, ও হলো মান্তাসা, আমার মামাতো বোন। আম্মুর কাছে শুনলাম আপনি ওনার সাথে দেখা করতে চাইছেন, তাই ওকে নিয়ে এলাম। সালমা মায়াভরা দৃষ্টিতে তাকায় মান্তাসার দিকে। মান্তাসা সালাম বিনিময় করে তার সহিত। সালমা বেগম স্নেহভরা কণ্ঠে বলেন, তোমায় দেখে অনেক খুশি হলাম। হোসনে আরার কাছে তোমার কথা অনেক শুনেছি, আজ সামনাসামনি দেখলাম। আসলেই তুমি অনেক মায়াবী। এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? মান্তাসা বলে, না, আমার কোনো অসুবিধা হচ্ছে না এখানে। কোনো অসুবিধা হলে নিঃসংকোচে জানাবে। উমাইরা, তুমি তো জানো আমার অবস্থা।
যদি আমি ঠিক থাকতাম তাহলে যথেষ্ট চেষ্টা করতাম ওর যত্ন আত্তি করার। কিন্তু যাই হোক, তোমার আর হোসনে আরার উপর আমার ভরসা আছে। তোমরা ওর খেয়াল রেখো যাতে ওর কোনো অসুবিধা না হয়। আপনি কোনো চিন্তা করবেন না আম্মাতুন, আমরাও যথাযথ খেয়াল রাখব। সালমা বেগম যেন নিশ্চিত হলেন। মান্তাসার ও সালমা বেগমের এমন ব্যবহার ভীষণ ভালো লেগে গেল। বুঝতে বাকি রইল না তার সম্মুখে দাঁড়ানো এই মহিলাটি ভীষণ দয়ালু এবং ভালো মনের। সালমা বেগমের সাথে দেখা করে কক্ষ থেকে বের হলো দুজন। একটু সামনে অগ্রসর হতেই দুজনে মুখোমুখি হলো এক নারীর। মান্তাসা ব্রুকুসকে তাকালো সেই নারীর দিকে। পরনে লম্বা গাউন, হিজাবও ব্যবহার করেননি এই নারী। পোশাক আশাক দেখে ভীষণ শৌখিন মনে হচ্ছে। নারীটি মান্তাসার দিকে কিছুক্ষণ কড়া দৃষ্টিতে তাকিয়ে উমাইরার উদ্দেশ্যে বলে, কে এই মেয়ে? ও মান্তাসা, আমার মামাতো বোন। নারীটি ভীষণ বিদ্বেষের সহিত বিদ্রুপ করে বলল, ভালোই তো, আমার স্বামী আর শ্বশুরের টাকা নষ্ট করার জন্য নতুন একজনকে হাজির করেছ। নারীটির এহেন কথায় চুপসে গেল উমাইরা। করুণ চোখে তাকালো মান্তাসার দিকে। মান্তাসা রাগী চোখে তাকিয়ে উক্ত নারীর দিকে। সে কিছু বলতে যাবে তার আগে উমাইরা বলে উঠল, উনি হলেন হাফসা বেগম, জাইনের বড় পত্নী। মান্তাসা অবাক হয়ে তাকিয়ে রইল। সে জানত যে আরব পুরুষরা সাধারণত বহু বিবাহ করে থাকে। বাংলাদেশে এর খুব একটা প্রচলন না থাকলেও আরবে অধিকাংশ পুরুষই বহু বিবাহ করে। তাই বলে উমাইরা যে এভাবে কারো দ্বিতীয় পত্নী হবে এটা সে স্বপ্নেও ভাবেনি। হঠাৎ করে খুব অভিমান হলো নিজের ফুফা আর ফুফুর উপর। তারা কিভাবে এমনটা করতে পারল? যদিও এটা আরবে খুব স্বাভাবিক, কিন্তু মান্তাসার মেনে নিতে কষ্ট হলো। এমনি জাইন নামক পুরুষটির অদ্ভুত দৃষ্টি তার ভালো লাগেনি, আর উপরেই সত্য। সে অভিমানে হনহন করে স্থান ত্যাগ করলো। উমাইরা তার পিছু পিছু যেতে নিবে এমন সময় হাফসা তার হাত টেনে ধরে মুখ চেপে ধরে বলল, তোমার মামাতো বোনের এত সাহস হয় কিভাবে যে আমাকে এভাবে অপমান করে? আপনি ভুল ভাবছেন, ও আপনাকে অপমান করেনি। ভুল? আমি ভুল? খুব সাহস বেড়েছে তাই না? এত সাহস কোথায় পাচ্ছ? ওই মেয়ে আমার অনুমতি বিনা কিভাবে স্থান ত্যাগ করলো এভাবে? ওকে এই মহলের নিয়ম শিখিয়ে দিও, না হলে বেশি দিন টিকতে পারবে না। বলেই হাফসা ধাক্কা দিয়ে উমাইরাকে ফেলে দিল। একটুও করুণা না করে চলে গেল ত্রস্ত পায়ে। উমাইরা সেখানেই বসে অশ্রু বিসর্জন দিল। ক্ষমতাহীন বাবার সন্তান হয় এটাই বুঝি তার ভবিতব্য। তাই তো মেনে নিয়েছে সব অপমান আর লাঞ্ছনা। মান্তাসা রেগে মেগে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করেই যাদের মুখোমুখি হয় সে। জাতকে দেখা মাত্রই তার মাথায় রাগ চেপে বসে। জাইন নামক লোকটা তো এই লোকটারই ভাই। সে একাধিক বিয়ে করেছে, তার মানে ভাইও একই রকম হবে। এমনটা ভেবেই ক্রোধে মান্তাসার গা লাল হয়ে উঠল। সে যাদের দিকে তাকিয়ে বলতে লাগলো, নারী লোভী, শয়তান, খাটাস লোক। কথাগুলো বাংলায় বলায় জাত কিছুই বুঝতে পারল না। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল মান্তাসার দিকে। মান্তাসার মুখ দেখে খানিক অনুভব করলো যে মেয়েটা হয়তো রেগে আছে এবং তার উপর রাগ দেখাচ্ছে। ব্যাপারটা টের পেতে যাদের চল শক্ত হলো। একেই তো এই মেয়েটা আজ তার প্রিয় ঘোড়ার সাথে একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিল, এখন আবার তাকেই রাগ দেখায়। তখন নিজের চাচির সামনে ঝামেলা করতে চায়নি জন্য চুপ ছিল, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তাই জাত বলে উঠল, এই মেয়ে কি বলছো, আরবিতে বলো। মান্তাসা নিজের ক্রোধ সম্বরণ করে আরবিতে বলে, বলেছি যে আপনি খুব নম্র, ভদ্র, পরোপকারী একজন মানুষ। বলেই রাগে গজগজ করতে করতে চলে যায়। জাত মান্তাসার যাওয়ার পানে তাকিয়ে বলে, পাগল নাকি? হোসনে আরা বেগমের রুমে এসে চুপ করে বসে আছে মান্তাসা। মান্তাসার হঠাৎ এমন গাম্ভীর্যের কারণ প্রথমে বুঝতে পারেননি হোসনে আরা বেগম। একটু পর উমাইরা কক্ষে এসে তার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। তখন ব্যাপারটা উপলব্ধি করতে পারেন তিনি। মান্তাসার কাঁধে হাত রেখে বলেন, তুই কি উমাইরাকে নিয়ে চিন্তিত? মান্তাসা কাঁদো কাঁদো গলায় বলল, তোমরা উমাইরা আপুকে এভাবে একজন পূর্ব বিবাহিত ব্যক্তির সাথে কেন বিয়ে দিলে ফুফু?
হোসনে বেগম হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি বুঝতে পারছি ব্যাপারটা, মেনে নিতে তোর কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাংলাদেশে হয়তো বহু বিবাহ তেমন প্রচলিত না, কিন্তু এখানে আরবে সিংহভাগ পুরুষই একাধিক বিয়ে করে এবং এটা এখানে খুব স্বাভাবিক। তাছাড়া এটা ইসলামে একটা বৈধ বিষয়। এটা নিয়ে এত মন খারাপ করছিস কেন? মান্তাসা উমাইরার দিকে তাকিয়ে বলে, কিন্তু এই বিয়েতে উমাইরা আপু খুশি নেই। আমি নিজের চোখে দেখেছি হাফসা বেগম ওনার সাথে কত খারাপ ব্যবহার করেছেন। এটা তো উমাইরা আপুর নিজের বাড়ি, তাহলে এখানে এসে ওই মেয়ে হুমায়রা আপুর সাথে এমন ব্যবহার করার সাহস পায় কোথায়? হোসনে বেগম দরজার দিকে তাকিয়ে বলেন, আস্তে কথা বল মান্তাসা, এই বাড়িতে দেয়ালেরও কান আছে। হাফসা দুবাই রাজপরিবারের সদস্য। মান্তাসা হতবাক স্বরে বলে, কি? হোসনে বেগম বলেন, দুবাইয়ের বর্তমান আমিরের চাচাতো ভাইয়ের মেয়েও, তাই ওর প্রভাব প্রতিপত্তি অনেক। আর আমার কি পরিচয় বল? আমার স্বামীর নিজস্ব কোনো পুঁজি নেই। সে এবং আমরা সম্পূর্ণরূপে তার ভাইয়ের ওপর নির্ভরশীল। যদি আজকেই তারা আমাদের এখান থেকে বের করে দেয়, তাহলে আমাদের আর যাওয়ার জায়গা থাকবে না। মান্তাসা অবাক হয়ে যায় এহেন কথা শুনে। হোসনে বেগম চোখের জল মুছে বলেন, মোহাম্মদ বিন জাফরের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয় আমার স্বামী এবং আমরা সবসময় তার আদেশ মেনে নিতে বাধ্য। তাই তো যখন তিনি আমাদের মেয়েকে নিজের ছেলের দ্বিতীয় পত্নী বানাতে চাইলেন, আমরা তখন দ্বিমত করতে পারিনি। উমাইরাও রাজি ছিল না এই বিয়েতে, কিন্তু আমাদের কিছু করার ছিল না, এক প্রকার বাধ্য হই। মান্তাসা উঠে নিজের ফুফুকে জড়িয়ে ধরে। হোসনে বেগম মান্তাসাকে বলে, তোর ফুফা অনেক কষ্টে তার ভাইকে মানিয়েছে তোকে এখানে থাকার অনুমতি দিতে, তাই তুই এমন কোনো কাজ করিস না যাতে কেউ খেপে যায়। যতটা পারিস চুপচাপ থাকবি। সালমা ভাবি অনেক ভালো, কিন্তু আমার ভয় এই হাফসাকে নিয়ে। তুই ওর থেকে দূরেই থাকিস। ও সব সময় আমার মেয়েকে জ্বালিয়ে মারে। আমি চাই না ওর নজর তোর উপরেও পড়ুক, না হলে তোর জীবনও নরক করে দেবে। মান্তাসার বুক অজানা আশঙ্কায় ধক করে উঠল। সে এখানে এসেছিল একটু শান্তির খোঁজে, কিন্তু অশান্তি যেন তার পিছুই ছাড়তে চাইছে না। মান্তাসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাগ্য আমাকে এ কোন নতুন বিপদের মুখে ফেলল। রাতের খাবার মান্তাসা নিজের কক্ষেই করে নিল। এখন গেস্ট রুমে অবস্থান করছে সে। ঘুমানোর পূর্বে দরজা লাগাতে যাবে, এমন সময় এই বাড়ির একজন কর্মচারী এসে তাকে বলে, মহামান্না, হাফসা বেগম আপনায় ডাকছে। আপনি দ্রুত তার কক্ষে উপস্থিত হন। এত রাতে আমি কি করব সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু উনি আপনাকে যত দ্রুত সম্ভব যেতে বলেছেন। মান্তাসা দুপুরে তার ফুফুর বলা কথাগুলো মনে করে ভাবল, হাফসাকে খেপানো তার জন্য ভালো হবে না। এজন্য চুপচাপ পা বাড়ালো হাফসার কক্ষের দিকে। হাফসার কক্ষের কাছে গিয়ে মান্তাসা যা দেখল, তাতে তার চোয়াল শক্ত হয়ে এলো। হাফসা নিজের পুরো কক্ষ কোনো কর্মচারীকে দিয়ে নয়, বরঞ্চ উমাইরাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছে। মান্তাসা এগিয়ে এসে প্রতিবাদ করতে নিবে, এর পূর্বেই উমাইরা চোখের ইশারায় তাকে চুপ থাকতে বলল। তাই মান্তাসাও আর কিছু বলল না, কিন্তু ক্রোধে তার কান দিয়ে যেন ধোঁয়া বের হবার জোগাড়। হাফসা মান্তাসাকে লক্ষ্য করে বলল, এই তো তুমি এসে গেছো। শোনো, এই বাড়িতে কেউ ফ্রিতে থাকতে পারে না। আমার শ্বশুরমশাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুমি যদি এখানে থাকো তো আমার টুকিটাকি কাজও তোমায় করে দিতে হবে। মান্তাসা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। হাফসা একটা ময়লা পানি ভর্তি বালতির দিকে ইশারা করে বলল, এখানে নোংরা পানি আছে, বাইরে গিয়ে এটা ময়লার ভাগাড়ে ফেলে এসো। আমি হতবাক হয়ে শুধালো মান্তাসা। আগে সে কোনোদিনও এমন কাজ করেনি, না তো কখনো করবে বলে ভেবেছে। হাফসা রাগত স্বরে বলে, তুমি করবে না তো কি আমি করব? যদি এখানে থাকতে চাও তাহলে চুপচাপ যা বলছি তাই করো, না হলে। হাফসা নিজের কথা সম্পূর্ণ করার আগে উমাইরা মান্তাসাকে অনুরোধের সুরে বলে, দয়া করে
হাফসা উক্তুন, যা বলছে তাই করো। মান্তাসা অন্য সময় হলে প্রতিবাদ করত, কিন্তু এখনও সে এখানে নতুন, তাই শুরুতেই কোনো ঝামেলা করতে চাইছে না। তবে সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মেয়েও সে নয়। সবকিছু শেষ দেখে ছাড়বে। হাফসার এত বারবারন্তর ইতি সে টানবেই, মনে মনে শপথ করে নিল। অতঃপর হাফসার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে নোংরা পানি ভর্তি বালতি নিয়ে বাইরের দিকে অগ্রসর হয়। হাফসা বেগম মান্তাসা যাওয়ার দিকে তাকিয়ে ফিসলে হেসে বলে, কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ছোটবেলা থেকে রাজমহলের কূটনীতি দেখে বড় হয়েছি। কিভাবে কর্তৃত্ব বিস্তার করতে হবে সেটা আমার থেকে ভালো আর কে জানবে। মান্তাসা বালতি নিয়ে যেতে যেতে হাফসাকে নানা গালমন্দ করতে থাকে। গালমন্দ করতে করতে বলে, নিজেকে যে কি মনে করে জানি না, মান্তাসা এত সহজে সবকিছু মানবে না। এই হাফসা বেগমের সব অহংকার যদি দূর করতে না পারি, তাহলে আমার নামও মান্তাসা নয়। ইচ্ছে তো করছে এইসব পানি এভাবে ওনার মাথায় ঢেলে দিই। বলেই একদম গ্রিলের পাশে এসে দাঁড়িয়ে নিচে পানি ফেলল। কাকতালীয়ভাবে নিচেই দাঁড়িয়েছিল জাদ, এবং এই সম্পূর্ণ পানি তার গায়ে পড়ে। নোংরা পানির গন্ধে জাদ নাক চেপে ধরে। উপরে তাকিয়ে মান্তাসাকে দেখে ক্ষেপে হুঙ্কার দিয়ে বলে, এসবের মানে কি? মান্তাসা বুঝতে পারে কত বড় সর্বনাশ করে ফেলেছে। জিভ কেটে বলে ওঠে, দুঃখিত, আমি বুঝতে পারিনি। গোসল করে নিন, দুর্গন্ধ দূর হয়ে যাবে। বলেই সে দ্রুত স্থান ত্যাগ করে। মান্তাসা যাওয়ার পরেই জাদ বলে, এই মেয়ে কি পাগল নাকি? এদিকে মান্তাসা সম্পূর্ণ পরিষ্কার পানি নিয়ে আসে এবং আবারও উপর থেকে তা জাদের মাথায় ঢেলে দিয়ে বলে, যান, আপনাকে আবার পরিষ্কার করে দিলাম। জাদ ফুঁসে উঠে কিছু বলতে যাবে, তার আগেই মান্তাসা আবারও চলে যায়। জাদ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে, আসলেই পাগল। মান্তাসা নিজের জন্য বরাদ্দ গেস্ট রুমে এসে চুপচাপ বসে আছে। গতকাল রাতে হাফসার করা অপমান সে এখনো ভুলে উঠতে পারেনি। মান্তাসা এটুকু ঠিকই বুঝতে পেরেছে, হাফসা এখন প্রতি পদে তার পেছনে লেগে থাকবে। তবে মান্তাসাও খুব বাড়াবাড়ি সহ্য করবে না। প্রতিবাদ করতে জানে সে। এসব ভাবনার মাঝে উমাইরা মান্তাসার কক্ষের বাইরে থেকে বলল, ভেতরে আসব? মান্তাসা চকিতে ফিরে তাকায় উমাইরার দিকে, মিষ্টি হাসি দিয়ে বলে, নিশ্চয়ই। উমাইরা মান্তাসার কক্ষে প্রবেশ করে বিরস মুখে বলে, গতকালকের ঘটনার জন্য দুঃখিত। তুমি আমাদের মেহমান, অথচ হাফসা উক্তুন তোমার সাথে এমন করলো। মান্তাসা সাথে সাথে বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না উমাইরা আপু। ওই হাফসা বেগম তো তোমার উপরও কম জুলুম করে না। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। ওই মহিলাকে আমি ঠিক শায়েস্তা করব, দেখে নিও। উমাইরার চেহারায় হঠাৎ আতঙ্কে এসে ভর করে। সে বলে ওঠে, একদম না, ভুলও এমন কিছু করতে যেও না। আবুন মানে বাবা অনেক কষ্টে আম্মুনকে রাজি করিয়েছে তোমাকে এখানে রাখার জন্য। এখন তুমি যদি হাফসা উক্তুনের সাথে কিছু করতে যাও তো বিপদে পড়তে হবে। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। উমাইরা দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন এসব কথা রাখি, যেই কাজের জন্য এখানে আসা সেটা বলি। হাফসা উক্তুন আজ কিছু জরুরি কাজে বাইরে গেছেন, তাই মা বলছিল আজ তুমি আর আমি বাইরে থেকে ঘুরে আসলে ভালো হয়। দুবাই শহরে তুমি প্রথম এলে, মামা তো তোমাকে এখানে ঘোরার জন্য নিয়ে আসতে চাইছিল, কিন্তু মান্তাসা বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা আজ দুবাই শহরটা ঘুরে আসি। একটি মার্সিডিজ গাড়ি নিয়ে দুবাই শহর ঘুরে দেখতে বেরিয়েছে উমাইরা এবং মান্তাসা। মান্তাসা খুব আগ্রহ নিয়ে চারিদিকে তাকাচ্ছে। যেদিকে চোখ যায় শুধু গগনচুম্বী অট্টালিকা। এখানকার সড়কও বেশ প্রস্তুত এবং পরিচ্ছন্ন। উমাইরা মান্তাসার উদ্দেশ্যে বলে, এখন আমরা কোথায় যাচ্ছি জানো? দুবাইয়ের সব থেকে বিখ্যাত স্থান বুর্জ খলিফায়। মান্তাসার ভীষণ আগ্রহ জন্মে। সে বুর্জ খলিফা সম্পর্কে অনেক শুনেছে, ফোনে দেখেছেও, তবে এই প্রথম সামনাসামনি দেখবে। মান্তাসা ভীষণ আগ্রহ নিয়ে জানতে চায়, তুমি কি আগে কখনো এসেছো এখানে? হ্যাঁ, অনেকবার। আমার কাছে এটা স্পেশাল কিছু না, তবে তুমি অবশ্যই আনন্দিত হবে।
কথা বলতে বলতেই তারা বুর্জ খলিফার কাছে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে অবাক চোখে তাকিয়ে থাকে মান্তাসা। তার সামনেই পৃথিবীর উচ্চতম ইমারত বুর্জ খলিফা, যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত। মোট উচ্চতা 829.8 মিটার, 163 ফ্লোরের সমন্বয়ে গঠিত। উমাইরা মান্তাসাকে বলে, এই বিল্ডিংয়ের কিছু ফ্লোর আমার শ্বশুর মশাই কিনেছেন, চলো আমরা সেখানে যাই। উঁচু থেকে গোটা শহরের দৃশ্যপট দেখতে অনেক সুন্দর হবে। মান্তাসা সহমত জানালো। দুজনে বুর্জ খলিফায় প্রবেশ করলো। অতঃপর লিফটে করে 137তম ফ্লোরে উঠল দুজনে। অতঃপর একটি রুমে প্রবেশ করলো। এখান থেকে পুরো শহরের দৃশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে। মান্তাসা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। উমাইরা যতটা বলেছিল তার থেকে অনেক বেশি সুন্দর এখানকার দৃশ্য। উমাইরার ফোন হঠাৎ বেজে ওঠায় সে কথা বলতে বলতে বাইরে চলে গেল। মান্তাসা শহরের অন্যদিকে দৃশ্য দেখার জন্য উল্টো দিকে রুমে যাওয়ার কথা ভাবল। যেই ভাবা সেই কাজ। মান্তাসা পাশের রুমটিতে প্রবেশ করলো। রুমটা খোলাই ছিল। ব্যাপারটায় প্রথমে একটু অবাক হলো সে। যাই হোক, রুমে প্রবেশ করে সামনে এগোতে যাবে তখনই বাথরুম থেকে বেরিয়ে এলো জাদ। তার পরনে শুধুই একটি তোয়ালে, বাকিটা উদম শরীর। হঠাৎ এমন কিছু ঘটে যাওয়ায় দুজনে অপ্রস্তুত হয়ে পড়ল। মান্তাসা লজ্জা এবং ভয় দুটোই পেল। সে চিৎকার করতে যাবে তার আগে জাদ এসে তার মুখ চেপে ধরে বলল, যদি একটা শব্দ উচ্চারণ করো তাহলে বুর্জ খলিফার ছাদ থেকে তোমায় একদম নিচে ফেলে দেব। মান্তাসা তবু করতে লাগলো। জাদ রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যাটা কি? মান্তাসা তার মুখের ওপর থাকা জাদের হাতের দিকে ইশারা করতেই জাদ হাত সরিয়ে নিল। মান্তাসা বেশ ধীর স্বরে বলল, আপনি এখানে কি করছেন? জাদ বিরক্ত হয়ে বলল, আমার রুমে এসে আমাকে এটা প্রশ্ন করছো তুমি? আপনার রুম মানে? এই রুমটা আমার জন্য বরাদ্দ। মান্তাসা এবার রুমের দেয়ালের দিকে তাকালো। দেয়ালে জাদের ছবি টাঙানো। জাদ তখনও বিরক্তির সাথে তার দিকে তাকিয়ে। মান্তাসা নত মাথায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি এটা আপনার রুম। তুমি তো কিছুই বোঝোনি। গত রাতেও নিশ্চয়ই না বুঝে আমার ওপর নোংরা পানি ফেলেছিলে। মান্তাসা কিছু বলতে পারে না। জাদ বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? আমাকে এভাবে দেখে বুঝি ভীষণ ভালো লাগছে? আরও কিছু দেখতে চাও? মান্তাসার গাল লজ্জায় লাল হয়ে গেল। মনে মনে জাদকে অনেক গালি দিয়ে সে রুম থেকে বেরিয়ে এলো। জাদ তার যাওয়ার দিকে তাকিয়ে বিরক্তির সহিত বলল, এই মেয়েটাকে অতি সত্বর পাগলাগারোতে রেখে আসা দরকার। কি যে করে নিজেই জানে না। মান্তাসা মলিন মুখে রুম থেকে বের হতে উমাইরার মুখোমুখি হয়। উমাইরা মান্তাসাকে দেখে বলে, কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি তোমায় কতক্ষণ থেকে খুঁজে চলেছি। মান্তাসা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলে, ভুলক্রমে একটা রক্তচোষা বাদরের গুহায় ঢুকে পড়েছিলাম। কিসব বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তখনই জাদ নিজের রুম থেকে বের হয়ে বলে, একদম ঠিক নেই ভাবি। তুমি তোমার বোনকে পাগলাগারোতে পাঠানোর ব্যবস্থা করো। মান্তাসা পিছু ফিরে রক্তিম চোখে জাদের দিকে তাকায়। পোশাক বদলে একটা জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে নিয়েছে, সাহেবদের মতো। উমাইরা বলে ওঠে, জাদ তুমি এখানে? আমি এসেছিলাম এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। হুট করে কোথা থেকে একটা পাগলা বাদর আমার রুমে ঢুকে পড়ল। মান্তাসা ক্রোধিত দৃষ্টিতে তাকাতেই জাদ শুধরে নিয়ে বলে, দুঃখিত, পাগলি বাদরিনী হবে। উমাইরা ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলল। মান্তাসা উমাইরার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, আপু তুমিও? উমাইরা অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে বলে, তুমি কি তাহলে জাদকে রক্তচোষা বাদর বলছিলে? কাজটা ঠিক করনি। আমার এত হ্যান্ডসাম দেবর কিভাবে রক্তচোষা বাদর হবে? মান্তাসা সম্পূর্ণ বাংলায় বলে, হ্যান্ডসাম না ছাই, খবিশ লোক একটা। উমাইরা এবং জাদ দুজনেই তার কথার মানে বুঝতে না পেরে অবাক চেয়ে থাকে। মান্তাসা বিরক্ত হয়ে আরবিতে বলে, আমি বাংলায় তোমার হ্যান্ডসাম দেবরের প্রশংসা করলাম আপু। উমাইরা ঠিকই বুঝতে পারছে মান্তাসা নিশ্চয়ই বাংলায় যাদের গোষ্ঠী উদ্ধার করেছে। ব্যাপারটা ভেবে আবারও সে হেসে ফেলল।
আবু সুফিয়ান সোফায় বসে আছে চিন্তিত ভঙ্গিতে। মান্তাসার নিখোঁজ হবার 3 দিন পেরিয়ে গেল, অথচ এখনও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা ভাবতেই তার চোয়াল শক্ত হলো। এই মেয়ে তাকে আর কতদিন নাকে দড়ি দিয়ে ঘোরাবে ভেবে পায় না সে। ঠনঠনে স্বরে বলে, তুমি আমাকে যত জ্বালা দেবে তার থেকে দ্বিগুণ জ্বালা তোমায় ফেরত পেতে হবে মান্তাসা। আমি ভেবেছিলাম বিয়ে করে তোমায় নিজের রানী করে রাখবো, কিন্তু তুমি যা করলে এরপর আর না। আর সম্মানের যোগ্য নও তুমি। এবার তোমার খোঁজ পেলে আজীবনের জন্য নিজের রক্ষিতা বানিয়ে রাখবো। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্টস করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।